আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে সবাইকে সুস্বাগতম। আজকে আসলে একটু আবৃত্তি নিয়ে কথা বলবো। কারণ হচ্ছে মেসেঞ্জারে প্রায় সময় আমার কাছে অনেকগুলো প্রশ্ন আসে। সেই প্রশ্নগুলো আলাদা আলাদাভাবে উত্তর দেওয়া থেকে আমি ভাবলাম যে একত্রিত করে যদি কিছু একটা করা যায়। একজন আবৃত্তিকার হতে গেলে আপনার কয়েকটি বিষয় সম্পর্কে বিস্তর একটা ধারণা থাকতে হবে। বিস্তর ধারণা না থাকলেও সেই বিষয়গুলো সম্পর্কে আপনার একটা স্বচ্ছ ধারণা থাকতে হবে এবং সেই সব বিষয়গুলো সম্পর্কে আপনার জ্ঞান থাকাটা আবশ্যক। আপনি যদি সত্যিকারের একজন আবৃত্তিকার হতে চান, আপনার আবৃত্তি সত্তাটাকে যদি আরও বেশি সমৃদ্ধ করতে চান, তাহলে এই বিষয়গুলো সম্পর্কে আপনার একটা স্বচ্ছ ধারণা থাকতে হবে। আবৃত্তি এবং কবিতা এগুলো হচ্ছে মস্তিষ্কের শিল্প। আবৃত্তি বুঝতে গেলে আপনার বোধের জায়গা, আপনার অনুভূতির জায়গাটা খুব বেশি সক্রিয় হতে হবে। তাহলে আপনি আবৃত্তির রস, কবিতার রস পরিপূর্ণভাবে আস্বাদন করতে পারবেন। আচ্ছা, আবৃত্তি করতে গেলে আমাদের কী কী বিষয় জানা প্রয়োজন? আবৃত্তি করতে গেলে আমাদের প্রথমত আমাদের প্রমিত উচ্চারণ সম্পর্কে জানতে হবে, আমাদের টাং টুইস্টার সম্পর্কে জানতে হবে, আমাদের শ্বাস নিয়ন্ত্রণ সম্পর্কে জানতে হবে, আমাদের কণ্ঠের ওঠানামা সম্পর্কে জানতে হবে, আমাদের স্বরচর্চা সম্পর্কে জানতে হবে, আমাদের স্বর প্রক্ষেপণ সম্পর্কে জানতে হবে, আমাদের উচ্চারণের সূত্র জানতে হবে, আমাদের আবৃত্তি নির্মাণ এবং উপস্থাপনা শৈলী সম্পর্কে জানতে হবে, আবেগ নিয়ন্ত্রণ সম্পর্কে জানতে হবে। কবিতার ক্ষেত্রে আমাদের কবিতা সাধারণত আমরা জানি যে প্রথমত 3টা ছন্দে রচিত হয়ে থাকে, স্বরবৃত্ত, অক্ষরবৃত্ত এবং মাত্রাবৃত্ত। সেই ছন্দগুলো সম্পর্কে আমাদের একটা ধারণা থাকতে হবে, কারণ ছন্দের উপর আমাদের কবিতার আবৃত্তির লয় বা গতি যেটাকে আমরা বলি সেটা আমাদের নির্ভর করে, এবং সেটা যেহেতু নির্ভর করে সেহেতু সেটা সম্পর্কে আমাদের একটা ধারণা থাকতে হবে। কবিতার ভাবরস সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে। আমরা জানি যে কবিতার 9টি ভাবরস রয়েছে। যে কবিতাই হোক না কেন সেই কবিতা এই 9টি ভাবরসের যে কোনো একটির ভেতরে পড়তেই হবে, না পড়ার কোনো সুযোগ নেই। এবং প্রত্যেকটি ভাবরসের সাথে সেই ভাবরসের কবিতাটা কোন গতিতে হবে, সেটা কি দ্রুতলয় হবে নাকি ধীরলয় হবে, কীভাবে হবে, এটা কিন্তু সেই রসটি নির্ধারণ করে দেয়। প্রমিত উচ্চারণ আসলে কি? প্রমিত উচ্চারণ এই যে আমরা যে কথা বলছি, আমাদের যে কথ্য রূপ, শুদ্ধভাবে কথা বলতে গেলে যে উচ্চারণটা আমরা ব্যবহার করে থাকি তাকে আমাদের বলে প্রমিত উচ্চারণ। এবার এর আগের কিন্তু কিছু ব্যাপার রয়েছে, সেই ব্যাপারগুলো সম্পর্কে এই মুহূর্তে আমি এখানে কিছু বলছি না। এটা আপনারা একটু ইউটিউব ঘাটাঘাটি করলে বা একটু গুগল ঘাটাঘাটি করলে বিস্তারিত এই সম্পর্কে আপনারা জানতে পারবেন। আমি খুব করে চাই যে আপনারা একটু ঘাটাঘাটি করে একটু জানুন, কারণ এতে করে যেটা হবে, আপনি নিজের থেকে যখন জানতে চাইবেন তখন আপনার সেখানে সময় যাবে, আপনার সেখানে পরিশ্রম যাবে, যার কারণে আপনার আবৃত্তি সত্তাটা কিন্তু আরও বেশি সমৃদ্ধ হবে। আপনি যখন সেই বিষয়টি একটু কষ্ট করে জানবেন তখন হবে কি ওই বিষয়টা আপনার ভিতর থেকে যাবে। হ্যাঁ, এখন আমাদের স্বরধ্বনি রয়েছে, আমাদের ব্যঞ্জনধ্বনি রয়েছে, আমাদের মৌলিক স্বরধ্বনি রয়েছে, সেগুলো সম্পর্কে আপনার একটা স্বচ্ছ ধারণা থাকতে হবে, এবং এগুলো একেবারেই শুরুর দিকের কথা, যার জন্য এগুলো আমি বলছি না, কারণ ইউটিউবে এই নিয়ে অসংখ্য ভিডিও রয়েছে, অসম্ভব সুন্দর সুন্দর ভালো ভালো ভিডিও রয়েছে যারা এই সম্পর্কে চমৎকার ব্যাখ্যা করে গেছেন। আমি খুব জিস্ট কয়েকটি বিষয় নিয়ে একটু কথা বলবো। সেটা হচ্ছে প্রমিত উচ্চারণ তো বললামই। এবার টাং টুইস্টারটা মূলত টাং টুইস্টারের যে কাজটি সেটা হচ্ছে যে আমাদের জিহ্বার ফ্লেক্সিবিলিটিটা ঠিক রাখা বা এটা একটু বাড়ানো। কারণ আমাদের জিহ্বার ফ্লেক্সিবিলিটি যদি ভালো না থাকে, ঠিক না থাকে, তাহলে আমরা আবৃত্তি করতে গেলে আমাদের বিভিন্ন সময় আটকে যেতে হয়, শব্দ আটকে যায়, জড়তা, মুখোমুখি হই, যার কারণে কিন্তু আমাদের জিহ্বার ফ্লেক্সিবিলিটিটা ঠিক রাখার জন্য আমাদের টাং টুইস্টারটা খুব বেশি প্রয়োজন, এবং এগুলো আমাদের নিয়ম করে সাধনা করে অনুশীলন করতে হবে। হঠাৎ করেই কিন্তু একজন শিল্পী হওয়া যায় না, হঠাৎ করেই শিল্পসত্তা ধারণ করা যায় না। আমি সকালে ঘুম থেকে উঠে যদি মনে করলাম যে আমি একজন নৃত্যশিল্পী, চিত্রশিল্পী, সঙ্গীত শিল্পী, আবৃত্তি শিল্পী, অভিনয় শিল্পী কিছু একটা হয়ে গেলাম, এটা কিন্তু কোনোভাবেই সম্ভব না। কারণ আমার সেই শিল্পসত্তাটাকে আমার প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে সময় দিয়ে অনুশীলন করে তারপরে কিন্তু আমার সেই সত্তাটাকে জাগ্রত রাখতে হয়। সেই সত্তাটাকে আরও বেশি দক্ষ করতে হয়, আরও বেশি শানিত করতে হয়।
আর আবৃত্তি সেটা তো হচ্ছে আহ, কবিতার চরিত্রকে কণ্ঠের ভেতর ধারণ করে আবেগের সঠিক প্রয়োগের মাধ্যমে সঠিক শ্বাস নিয়ন্ত্রণ এবং কণ্ঠের ওঠানামা সঠিক জায়গায় সঠিকভাবে থেমে উপস্থাপন করাটাই তো আবৃত্তি। সাধারণ সকল পাঠই হয়তো আবৃত্তি, কিন্তু সকল আবৃত্তি হয়তো পাঠ, কিন্তু সকল পাঠই কিন্তু আবৃত্তি নয়। আবৃত্তি কিন্তু একটা শিল্প, তাই না? তো যে বিষয়টি ছিলাম, টাং টুইস্টার। আচ্ছা, টাং টুইস্টার অনেকগুলোই রয়েছে, এগুলো আমাদের প্রতিদিনই নিয়ম করে করা উচিত। আমি যদি দু একটা উদাহরণস্বরূপ যদি একটু বলতে চাই, যেমন আমরা বলতে পারি, তেলে চুল তাজা জলে চুন তাজা, তেলে চুল তাজা জলে চুন তাজা, তেলে চুল তাজা জলে চুন তাজা, পাখি পাকা পেঁপে খায়, পাখি পাকা পেঁপে খায়, পাখি পাকা পেঁপে খায়, পাখি পাকা পেঁপে খায়, চাচা চাচায় চাচি চেঁচায়, চাচা চাচি চেঁচানিতে চামেলি চমকে যায়, চাচা চাচায় চাচি চেঁচায়, চাচা চাচি চেঁচানিতে চামেলি চমকে যায়, গরুর গাড়ি গড়ের মাঠে গড় গড়িয়ে চলে, গরুর গাড়ি গড়ের মাঠে গড় গড়িয়ে চলে, গরুর গাড়ি গড়ের মাঠে গড় গড়িয়ে চলে। এরকম আরও অনেক টাং টুইস্টার রয়েছে। এগুলো শুরুতে হয়তো আপনার বেঁধে যাবে, আপনি বলতে গেলে একটু অস্বস্তিতে পড়বেন, কিন্তু যখন আপনি স্পষ্টভাবে প্রত্যেকটি উচ্চারণ দ্রুততার সাথে উচ্চারণ করতে পারছেন, তখনই আপনি মনে করবেন যে আপনার জিহ্বার ফ্লেক্সিবিলিটি বেড়ে গেছে। এবং আপনার আমাদের যে ভোকাল অর্গ্যানগুলো রয়েছে, হ্যাঁ, এই যে আমাদের মাসল রয়েছে, আমাদের ঠোঁট রয়েছে, তারপর হচ্ছে এগুলোর ফ্লেক্সিবিলিটি বাড়ানোর জন্য কিন্তু আমাদের ভোকাল এক্সারসাইজ রয়েছে। যেমন হচ্ছে আমাদের জিহ্বাটা কী করতে হবে, আমাদের ঘড়ির কাঁটার মতো একবার ঘোরাতে হবে আর একবার উল্টা দিকে ঘোরাতে হবে। হ্যাঁ, যেমন হচ্ছে এরকম এরকম ডেইলি আপনার একেবারে কম হলেও 15-20 মিনিট আপনার এই এক্সারসাইজগুলো করতে হবে। তারপর জিহ্বাটাকে একটু উপরের দাঁতের পাটির সাথে আমরা একটু লাগানোর চেষ্টা করব, চোয়ালের সাথে। তারপর নিচে, তারপর জিহ্বাটা যত দূর পর্যন্ত বাইরে বের করা যায় ততদূর পর্যন্ত একটু বাইরে বের করার চেষ্টা করব। তারপরে আমরা জিহ্বাটাকে একটু ঘুরিয়ে নাকের কাছে আনার চেষ্টা করব, এরকমভাবে। তারপরে আমরা একটু দুই পাশে নেওয়ার চেষ্টা করব এবং আমরা জিহ্বাতে ভাইব্রেট করব, যেমন ছোটোবেলায় আমরা এই কাজটি অনেকেই করেছি। এটা এটা কিন্তু খুব উপকারী একটি এক্সারসাইজ, বিশেষ করে আমাদের যেসব কম্পনজনিত ধ্বনিগুলো রয়েছে, আমরা যখন বলি র র র র, এই র কিন্তু র হয়ে যায়, আবার র কিন্তু র হয়ে যায়। এই সমস্যাটা কিন্তু আমাদের প্রায়শই হয়ে থাকে। তো এই সমস্যাটা সমাধানের জন্য এই ভাইব্রেটটা আমাদের খুব বেশি প্রয়োজন। আমরা ঠোঁটের ভাইব্রেশন করতে পারি, এই যে এভাবে করে এটা আমরা করব। এতে করে আমাদের ভোকাল যে অর্গ্যানগুলো রয়েছে এগুলোর ফ্লেক্সিবিলিটি আস্তে আস্তে বাড়বে। আমি একটু পরে দেখাবো হয়তো কণ্ঠের ব্যায়ামগুলো কীভাবে করতে হয়। আচ্ছা, আরেকটি বিষয় একটু বলে রাখি, প্রায় সময় শুনতে হয় যে ভাই আমার কণ্ঠ চিকন, আমি কীভাবে আবৃত্তি করবো, বা কণ্ঠ ভারী করে কীভাবে আবৃত্তি করা যায়। হ্যাঁ, মানে আমাদের একটা ভ্রান্ত ধারণা রয়েই আছে অনেক আগে থেকেই যে কণ্ঠ ভারী হলে বোধহয় আবৃত্তি অনেক বেশি সুন্দর হবে। হ্যাঁ, কণ্ঠ চিকন হলে বোধহয় আবৃত্তি সুন্দর হয় না বা কি এরকম আমাদের, আমি জানি না, আর এরকম হয়তো অনেক ভ্রান্ত ধারণা রয়েছে। তো একটু বলি যে সৃষ্টিকর্তা যেটা আমাকে দিয়ে পৃথিবীতে পাঠিয়েছে, আমি সেটার কোনোভাবে পরিবর্ধন, পরিমার্জন আমি কোনোটাই করতে পারবো না। আমার এটার সাথেই বসবাস করতে হবে। এই জিনিসগুলো আমাদেরকে মেনে নেওয়াটা শিখতে হবে, যে আমি যেটা নিয়ে পৃথিবীতে এসেছি এটাকেই আমি হয়তো নিয়মিত চর্চার মাধ্যমে আমার এটাকে আমি আরও সুন্দর করতে পারি, কিন্তু এটাকে আমি পরিবর্তন করতে পারবো না কোনোভাবে। হ্যাঁ, আর আবৃত্তিতে কিন্তু গলাটা না, বলাটাই আসল। আপনি সঠিকভাবে বলতে পারছেন কি না, আপনার নিজের কণ্ঠস্বরটাকে আপনাকে একে চিনতে হবে, বুঝতে হবে যে আপনার কণ্ঠস্বরটা আপনি আমরা বলি না যে, আমি খুব টেকনিক্যাল কথাবার্তা বলবো না, সেটা হচ্ছে যে আমার আবৃত্তিটা টিউনে আছে কি না, হ্যাঁ, আমি ডিসটিউন হয়ে যাচ্ছি কি না, আমার গলার স্কেল সম্পর্কে আমার একটা ধারণা থাকতে হবে যে আমি কতটুকু নিচে নামতে পারছি আমি এবং কতটুকু উপরে উঠতে পারছি। এত উপরে ওঠা মানে আমরা অনুশীলনের সময় এমনভাবে অনুশীলন করি যে আমাদের
ভোকাল কর্ডে অনেক চাপ পড়ে, পরে আমাদের সাউন্ড কিন্তু ডিস্টর্ট হয়ে যায়, হ্যাঁ, ফাটে। তখন কিন্তু আমাদের সেই সুন্দর সেই ভয়েসটা থাকে না, টিউনে থাকে না, ডিসটিউন হয়ে যায়। তো এটা কি আমাদের মেনে নিতে হবে যে ভয়েস যেমনই হোক সেটা, হ্যাঁ অবশ্যই কণ্ঠ একটা হয়তো মাত্রা তো নিশ্চয়ই দেয়। এখন সৃষ্টিকর্তা প্রদত্ত যে কণ্ঠটা আমরা নিয়ে এসেছি সেটাতেই তো আমাদের সন্তুষ্ট থাকতে হবে, সেটাকে তো আমার মেনে নিতে হবে, তাই না? আমি তো সেটাকে কোনোভাবে পরিবর্তন করতে পারবো না। আমি যেটা পারবো আমি সেটাকে মসৃণ করতে পারবো, আমি সেটাকে সঠিকভাবে তৈরি করতে পারবো, এবং ওটাই কিন্তু আপনার সিগনেচার, ওটাই কিন্তু আপনার স্বকীয়তা। আপনি যদি আপনার ভিতরে অন্য কাউকে ধারণ করেন তাহলে কিন্তু আপনি আপনাকে হারিয়ে ফেলবেন, সেটা কখনোই করা যাবে না। নিজেরটা নিজেরটা নিয়ে সন্তুষ্ট থাকতে হবে, এবং সেটাই কীভাবে সুন্দর করা যায় সেটা আমাদের মাথায় রাখতে হবে। আচ্ছা, এরপরে আমাদের ছিল যে আমাদের উচ্চারণের সূত্র, আমাদের কিন্তু উচ্চারণের অনেক সূত্র রয়েছে, সেই উচ্চারণগুলো সম্পর্কে আমাদের একটা স্বচ্ছ ধারণা থাকতে হবে। যেমন হচ্ছে শব্দের শুরুতে যদি আদ্য অ, মধ্য অ, অন্ত অ যদি থাকে, সেক্ষেত্রে আমরা কীভাবে উচ্চারণ করব? আমরা জানি যে শব্দ গঠনের ক্ষেত্রে অ এর ক্ষেত্রে ও এর রূপান্তরটা আসলে কখন হয়। আদ্য এর ক্ষেত্রে যদি শব্দের শুরুতে আদ্য অ থাকে এবং তারপরে হ্রস্ব ইকার, দীর্ঘ ইকার, হ্রস্বকার, দীর্ঘকার, ক্ষীয় ঋকার, জফলা যদি থাকে, তাহলে অ ধ্বনিটি ও ধ্বনিতে রূপান্তর হয়ে যায়। যেমন আমরা যদি বলি রবি, আমরা কিন্তু রবি বলি না, আমাদের বানান কিন্তু র বর্ষিকারী বি, তারপর কিন্তু আমরা কি বলি? রবি। কারণ কি? কারণ শুরুতে হচ্ছে আমাদের ওই যে মৌলিক স্বরধ্বনির কথা বলে আসছিলাম, তো আমাদের হচ্ছে এই যে আমরা যে উচ্চারণ করছি র, শেষে কিন্তু আমাদের উচ্চারণ হচ্ছে র অ, তাই না? অ, এবং তার সাথে তার পরবর্তীতেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে রস্যিকার রয়েছে, তাই না? রস্যিকার রয়েছে। এই ইকার এবং শুরুতে অ দুইটা মিলে কিন্তু তখন আমার শব্দটা অ থাকবে না, আমরা কিন্তু তখন ও উচ্চারণ করব, রবি। তারপরে আমরা কিন্তু বলি না মতি, আমরা কিন্তু বলি মতি, দই, খই, কবিতা, ঠিক আছে? তো এরকম উচ্চারণের সূত্র তো এখন বলতে গেলে অনেক সময় চলে যাবে। তো আমি খুব বেসিক কিছু সূত্রের কথা বলবো, যে ভুলগুলো আমরা প্রায়শই করে থাকি সেগুলোর কথা একটু বলবো। আমরা যদি বলি যে আমরা কিন্তু বলি না কর্তৃপক্ষ, বলি না, কিন্তু আমরা বলি কর্তৃপক্ষ, কর্তৃপক্ষ, মসৃণ, বক্তৃতা, তাই না? এগুলো বলে থাকি আমরা। আচ্ছা, তারপরে যেই ভুলটা সাধারণত আমাদের একটু খুব বেশি হয়ে থাকে সেটা হচ্ছে বফলা। বফলার শব্দের আদিতে বফলা যুক্ত হয়ে থাকলে ব উচ্চারিত হয় না, শব্দের আদিতে বফলা যুক্ত হয়ে থাকলে ব উচ্চারিত হয় না। যেমন আমরা যদি বলি স্বভাব, স্বভাব, শয় ব ভয়কারে ভা ব, স্বভাব, কিন্তু আমরা সেই বটা কিন্তু উচ্চারণ করি না। তারপরে স্বামী, স্বাধীন, স্বাধিকার, স্বাধীনতা, শ্বাস, দ্বন্দ্ব, আমরা কিন্তু ব উচ্চারণ করি না। শব্দের আদিতে, আমি আবার বলছি, শব্দের আদিতে যদি বফলা থাকে তাহলে ব এর উচ্চারণ হয় না। হ্যাঁ, হয়ের সাথে যদি ব যুক্ত হয় তাহলে হয়ের হ ওয়ের মতো এবং ব ভয়ের মতো উচ্চারিত হয়। এটা আমাদের খুব গুরুত্বপূর্ণ একটা সূত্র, এটা আমাদের মনে রাখতে হবে। হয়ের সাথে ব যুক্ত হলে হ ওয়ের মতো এবং ব ভয়ের মতো উচ্চারিত হয়। একইভাবে আমরা যদি বলি গ হয় ব র, এটা আমাদের বানান, কিন্তু আমাদের কিন্তু উচ্চারণ রীতি কেমন হবে? গ ভর, গ ভর। আ হয় বয় আকার, অন্তস্থ ক, আহ্বায়ক, আহ্বায়ক, হ ও হয়ে যাবে, ব ভ হয়ে যাবে। বৈশিকারী বি হয় ব ল, বিউভল, বিউভল, জিউভা, জিউভা, হ্যাঁ জিওভা, জিওভা, জিওভা। আচ্ছা, এবার আমরা তো একটু বফলার সূত্র দেখলাম, এবার একটু আমরা মফলার সূত্র দেখি। মফলা,
শব্দের আদিতে কোনো বর্গের সাথে যদি ম যুক্ত থাকে তাহলে ময়ের উচ্চারণ সরাসরি হয় না, এটা একটু আনুনাসিক হয়, মানে এটা নাসিক্য ভাব থাকবে আমাদের। যেমন আমরা যদি বলি দন্ত সয় ম র, তারপরে হচ্ছে আমাদের মূর্ধন্য, এটা কিন্তু আমরা বলি স্মরণ, আমরা কিন্তু ময়ের উচ্চারণ করি না। কিন্তু ম যেহেতু নাসিক্য ধ্বনি, যার কারণে আমাদের কিন্তু ময়ের একটা ন্যাসাল ভাব থাকবে আমাদের। যেমন স্মরণ, স্মরণ, স্মৃতি, স্মৃতি, স্মৃতি না, স্মরণ না, স্মরণ, স্মৃতি, আমাদের একটা ন্যাসাল ভাব থাকবে। আচ্ছা, এরকম সূত্রের ব্যাপারগুলো এগুলো আপনার যত বাংলা একাডেমির একটি বই রয়েছে, তারপরে হচ্ছে আপনারা গুগল ঘাটাঘাটি করে আপনারা নিজের থেকে অনেক কিছু জানতে পারবেন। তারপরে একটু বলি রফলা নিয়ে একটু বলি। রফলার ক্ষেত্রে হচ্ছে কোনো বর্ণে রফলা যুক্ত থাকলে রফলা যুক্ত বর্ণ দুবার উচ্চারণ হবে। কোনো বর্ণে রফলা যুক্ত থাকলে রফলা যুক্ত বর্ণ দুবার উচ্চারণ হবে। যেমন আমরা যদি বলি রাত্রি, 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 পাত্র, ছাত্র, পাত্র, ছাত্র। আচ্ছা, রিকারের একটা সূত্র রয়েছে। রিকারের ক্ষেত্রে উক্ত বর্ণ কখনো দ্বিত্ব উচ্চারণ হয় না। রিকারের ক্ষেত্রে উক্ত বর্ণ দ্বিত্ব উচ্চারণ হয় না। যেমন আমরা যদি বলি আবৃত্তি না, কিন্তু আবৃত্তি, আবৃত্তি, আবৃত্তি। মাতৃত্ব, মাতৃত্ব, মাতৃত্ব। নেতৃবৃন্দ, নেতৃবৃন্দ, নেতৃবৃন্দ। বিকারের ক্ষেত্রে কখনোই দ্বিত্ব উচ্চারণ হয় না। এরকম আরও অনেক 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 সূত্র রয়েছে। আমি বলছি না সব সূত্র আপনার মুখস্থ করতে হবে, জানতে হবে, কিন্তু জানলে তো খুবই ভালো। কিন্তু আমাদের যেই ভুলগুলো আমাদের খুব বেশি হয়ে থাকে, সেই সূত্রগুলো তো আমাদের জানা খুব বেশি প্রয়োজন। আচ্ছা, এবার একটু কথা বলি আবৃত্তির কবিতার ভাবরস নিয়ে। আমি একটু আগে বলেছিলাম যে আমাদের 9টি ভাবরস রয়েছে এবং প্রত্যেকটি কবিতা এই ভাবরসগুলো যে কোনো একটির মধ্যে পড়তেই হবে, ঠিক আছে? আমি কিন্তু খুব হয়তো সিরিয়াল মেনটেন করে বলতে পারছি না যে বিষয়গুলো সম্পর্কে আমাদের জ্ঞান অর্জন করতে হবে। আমি সিরিয়াল ভাবে বলছি না, কারণ আমার যখন যেটা মনে পড়ছে সেভাবেই বলার চেষ্টা করছি। আপনারা একটু বুঝে নেওয়ার চেষ্টা করবেন। আমাদের যে 9টি ভাবরস রয়েছে তার ভিতরে রয়েছে হচ্ছে রতিভাব বা প্রেম ভাব, শোক ভাব, হাস ভাব, ক্রোধ ভাব, ভয় ভাব, জুগুপ্সা ভাব, বিস্ময় ভাব, সম্ভাব। এই যে ভাবগুলো রয়েছে আমাদের প্রত্যেকটি কবিতা এই ভাবগুলোর ভেতরেই পড়ে। এবার আমি যদি একটু ব্যাখ্যা করে বলি, সেটা হচ্ছে রতিভাব বা প্রেম ভাবটা কেমন হয়। এটার রসটা থাকে শৃঙ্গার রস বা মধুর রস, হ্যাঁ। এবং স্বরের যে স্কেলটা থাকে, উদারা এবং মুদারা, এবং গতিটা থাকে বিলম্বিত, মানে একটু দেরি করে করে, হ্যাঁ, খুব দ্রুততার সাথে না, একটু দেরি করে করে। যদি এই মুহূর্তে আমার যেটা মনে পড়ছে সেটা হচ্ছে তোমারই যেন ভালোবাসিয়াছি শতরূপে শতবার, জনমে জনমে যুগে যুগে অনিবার, চিরকাল ধরে মুগ্ধ হৃদয় গাঁথিয়াছে গীতহার, কত রূপ ধরে পড়েছ গলায় নিয়েছ সে উপহার, জনমে জনমে যুগে যুগে অনিবার। একটু গতিটা একটু বিলম্বিত হবে, হ্যাঁ, একটু বিলম্বিত হবে। আচ্ছা, রেকর্ডিং এর সময় ভীষণ রকমের যন্ত্রণা দেয়। আচ্ছা, তো আমাদের বাকি যে ভাবগুলো রয়েছে সেই ভাবগুলো ঠিক এমনভাবেই ভাবগুলো সম্পর্কে হয়তো অন্য একদিন আমরা বিস্তারিত আলোচনা করব। এরপরে আসি একটু কণ্ঠের ব্যায়াম নিয়ে।
একটা খুবই কমন কোশ্চেন, কিভাবে কণ্ঠ সুন্দর করব, কিভাবে কণ্ঠ সুন্দর করব। কণ্ঠ আসলে সুন্দর করা যেমন ধরুন আপনার কণ্ঠটা স্কেলে আছে কিনা। আপনি যখন আবৃত্তি করছেন বা কথা বলছেন তখন আপনার কণ্ঠটা, আপনি কথা বলতে স্বচ্ছন্দ বোধ করছেন কিনা। আপনি, আমরা কিন্তু কথা বলতে গেলে বুঝি যে আমার গলাটা ফাটছে কিনা, বা আমার কথায় গলা হয় না আটকে যায়, কেমন যেন মনে হচ্ছে আটকায় ধরছে, এমন হয় না? তো এই ভয়েস নিয়ে কিন্তু আলাদা একটা ক্লাস করা সম্ভব। ভয়েস আমরা যে বলি ভয়েস টেক্সচার, ভয়েস টেক্সচার, সবার ভয়েস টেক্সচার কিন্তু এক না, তাই না? কারো ভয়েস দেখবো আমরা খুব ভারী, কারো দেখবো খুবই মেলোডিয়াস, তারপরে হচ্ছে দেখা যাচ্ছে কারো ভয়েস টেক্সচারটা হচ্ছে অপেরা ভয়েস টেক্সচার, মনে হয় খুবই খুবই চিকন করে উপরের দিকে ওঠে, খুব চিকন ভয়েস। হ্যাঁ, এরকম কারো ভয়েস আছে হাস্কি ভয়েস, অনেক ধরনের ভয়েস রয়েছে। ঠিক আছে, তো এটা নিয়ে পরে আরেকদিন আলোচনা করব। কণ্ঠের যে কাজটা করা যায় একদম সহজভাবে আমি বলি, একদম সহজভাবে, হ্যাঁ, যাদের সঙ্গীত করার সুযোগ রয়েছে, হারমোনিয়াম নিয়ে সারগাম করার সুযোগ রয়েছে, তাদের তো খুবই ভালো, অসাধারণ। সারগাম দিয়ে যদি গলা সাধা যায়, সারগাম দিয়ে যদি আহ, আহ, আমরা যদি নিয়মিত সাধনা করি তাহলে তো নিঃসন্দেহে আমাদের ভয়েসটা আরও বেশি সুন্দর হবে। কিন্তু যাদের নেই, আমরা কি করতে পারি? যাদের আমাদের বাসায় হারমোনিয়াম নেই, আমরা কি তাহলে গলা সাধতে পারবো না? না, আমরাও পারবো। আমরা কিভাবে পারবো সেটা একটু আমি বলে দিই। খুব সহজভাবে যে কাজটা আমরা করতে পারি, সকালে ঘুম থেকে উঠে আমরা যে কাজটি করতে পারি, আমরা কিছুক্ষণ গলা এরকম এরকমটা আমরা করব কিছুক্ষণ। তারপরে আমরা এরকম করব এরকম আমরা কিছুক্ষণ করব। তারপরে আমরা এটা করতে পারি আ তারপর আরেকটি রয়েছে সা সা। আচ্ছা, রাতের বেলা আমি আসলে খুব জোরে শোনাতে পারছি না। যাই হোক, এখন এটা হচ্ছে ইউটিউবে কিন্তু এর আবার একটা ভার্সন রয়েছে যেটা আপনার সম্ভবত তানপুরা বাজে, তার সাথে সাথে আপনি যদি এটা করতে পারেন তাহলে খুবই ভালো হয়। তাহলে দেখবেন যে আস্তে 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 আপনি নিজে অনুভব করতে পারবেন, যে আপনার গলাটা সুন্দর হচ্ছে, দিনকে দিন আপনার গলাটা আরও বেশি মসৃণ হচ্ছে, আবৃত্তির সময় আপনি খুব সহজেই কণ্ঠ দিয়ে উপরে উঠতে পারছেন, নিচে নামতে পারছেন, এবং খুবই মসৃণতার সাথে আপনি সেটা করতে পারছেন। এটা একটা ব্যাপার রয়েছে, এটা আপনি করতে পারেন চাইলে। তারপরে হচ্ছে আরেকটা যেটা করা যায় সেটা হচ্ছে আমাদের খুব পরিচিত একটি কবিতা, আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, পার হয়ে যায় গরু পার হয় গাড়ি, দুই ধার উঁচু তার ঢালু তার পাড়ি। আচ্ছা, এই যে কবিতাটি রয়েছে, আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা একবার প্রথম লাইনটি অনেক জোরে বলতে 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 নিচে আসব, আবার নিচের লাইনটি, আবার উপরের লাইনটি আস্তে আস্তে বলতে বলতে নিচের দিকে আমরা জোরে বলবো। আচ্ছা, এখানে একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে একটু আগে আমি যেই এক্সারসাইজটি দেখালাম সেটা হচ্ছে কণ্ঠের উপরে কিন্তু কোনো প্রকার জোর দেওয়া যাবে না। মানে আপনি কণ্ঠের উপরে কোনোভাবে প্রেশার দিতে পারবেন না। আপনি ঠিক যতটুকু বললে আপনার কষ্ট হচ্ছে না, আপনি ঠিক ততটুকু রেঞ্জে আপনি সেটা করার চেষ্টা করবেন। আপনি যখনই এটার উপরে প্রেশার দিবেন তখন কিন্তু এটা ঝামেলা হয়ে যাবে, তখন কিন্তু কণ্ঠ সুন্দর হওয়ার বিপরীতে এটার বেশি অসুন্দর হয়ে যেতে পারে। এই জন্য দেখা যাচ্ছে আমি একদিনেই আমি কণ্ঠ মোটামুটি ঠিক না করে আমি উঠবই না, আমি আজকে কণ্ঠ সুন্দর করেই ছাড়বো, এরকমভাবে কেউ প্র্যাকটিস করতে বসবেন না। তাতে করে আপনার কণ্ঠের ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে অনেক বেশি। সেটা না, ধীরে ধীরে। হ্যাঁ, এবং কণ্ঠের উপরে যে বললাম খুব বেশি চাপ দেওয়া যাবে না, খুব বেশি না, চাপই দেওয়া যাবে না। হ্যাঁ, একদম আপনি সাবলীলভাবে যতদূর পর্যন্ত পারেন ঠিক ততদূর পর্যন্তই আপনার সেটা করতে হবে। আমি একটু বলি, যেমন হচ্ছে আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, পার হয়ে যায় গরু পার হয় গাড়ি,
দুই ধার উঁচু তার ঢালু তার পাড়ি, আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, পার হয়ে যায় গরু পার হয় গাড়ি, দুই ধার উঁচু তার ঢালু তার পাড়ি। আচ্ছা, আমি একটু বললাম যে রাতের বেলায় তো আমি, যার কারণে খুব গলা ছেড়ে বলতে পারছি না। আশা করছি আপনারা আমার কথাটি বুঝতে পেরেছেন যে কিভাবে এটা করা যেতে পারে। আচ্ছা, এটা কণ্ঠের ব্যাপারটি গেল। এবার হচ্ছে শ্বাস নিয়ন্ত্রণ। কিভাবে আমরা শ্বাস নিয়ন্ত্রণ করতে পারবো? আমাদের অনেক সময় দেখা যায় যে আমাদের একদমে আমাদের অনেকগুলো লাইন বলতে হয়, তাই না? অনেকগুলো লাইন বলতে হয়। তখন আসলে আমরা কিভাবে সেই দমটা পাবো? আমাদের দম ধরে রাখতে হয়, সেই দমটা আমরা কিভাবে পাবো? সেটার জন্য আমরা কি ধরনের ব্যায়াম করতে পারি? সেটার জন্য হচ্ছে প্রথম ব্যায়ামটা হচ্ছে এমন যে আপনি বুক ভরে শ্বাস নিবেন, নিয়ে ওটাকে আমাদের একটু হোল্ড করতে হবে, ভেতরে রেখে দিতে হবে। তারপরে আমি যত দ্রুত, মানে আপনি আস্তে আস্তে আপনি বুক ভরে শ্বাসটা নেবেন, তারপরে ওটা কিছুক্ষণ ধরে রাখবেন এবং যত আস্তে আস্তে আপনি শ্বাসটা নিয়েছিলেন তার থেকেও আস্তে আস্তে শ্বাসটা ছাড়ার চেষ্টা করবেন। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি তাহলে বিষয়টা হবে এমন। আচ্ছা, এটা যদি আমি করি, এটা হয়তো বোঝা যাচ্ছে না যে আমি আসলে কোন পর্যন্ত শ্বাসটা রাখতে পারছি বা কিছু। এটা ২ টা কাজ কিন্তু এখানে একসাথে করা যায়। সেটা হচ্ছে যে আপনার ব্রিদিং কন্ট্রোল, আপনার শ্বাস নিয়ন্ত্রণ এবং কণ্ঠের যে ব্যায়ামটা সেটা একসাথে করা যায়। সেটা আমি একটু দেখিয়ে দিই। সেটা হচ্ছে যে আমরা শ্বাস নিব এবং করে আমরা শ্বাসটি ছাড়ার চেষ্টা করব। সেটা হচ্ছে আচ্ছা, এভাবে এটা হয়তো যেহেতু ভিডিওতে আছে এই জন্য আমি চাইলে হয়তো আরও কিছুক্ষণ রাখতে পারতাম। আচ্ছা, তো এভাবে করে আমরা ব্রিদিং কন্ট্রোলটা করতে পারি। তারপর কি আপনি ওই যে বললাম যত সময় নিয়ে আপনি শ্বাস নিবেন তার থেকেও দ্বিগুণ সময় নিয়ে আপনি শ্বাসটি ছাড়বেন। এরকমভাবে করতে করতে দেখবেন যে আপনার শ্বাসের প্রতি আপনার একটা নিয়ন্ত্রণ চলে আসছে। আচ্ছা, এবার হচ্ছে আমাদের শ্বাস নিয়ন্ত্রণের ব্যাপারটা গেল। এরপর হ্যাঁ, বাকযন্ত্রের ব্যায়ামটাও আমরা একটু দেখানোর চেষ্টা করলাম। তারপরে যে কাজটি করবেন, যে একটা কবিতা আবৃত্তি করতে গেলে আমরা অনেক সময় হ্যাঁ, পজের একটা ব্যাপার আছে। ভালো একটা ব্যাপার মনে পড়লো, সেটা হচ্ছে পজ। কোথায় থামবো? পজ কিন্তু ৩ প্রকার: হাফ পজ, সেমি পজ এবং ফুল পজ। পজ হচ্ছে যে আমি আসলে কোথায় থামলে একটি বাক্যের সম্পূর্ণরূপে একটি অর্থ প্রকাশ করে, এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, যে আমি আসলে কোথায় থামবো আমরা অনেক সময় বুঝি না। হ্যাঁ, আমি যদি এখন একটা লাইন যদি একবারে পড়ে যাই তাহলে কী হবে, আমি কিন্তু সেই লাইনটা ধরতে পারবো না, বুঝবো না। তাহলে এখানে আমাদের বুঝতে হবে যে আমরা কোন জায়গাটায় কতটুকু থামবো। আমরা যদি একটু থামি সেটা হবে হাফ পজ, তার থেকে যদি একটু বেশি থামি সেটা হবে হয়তো একটু সেমি পজ, তারপরে যদি একেবারে পুরো থেমে যাই সেটা হবে হচ্ছে ফুল পজ, মানে আমি একটা বাক্য শেষ করলাম এমন। তারপরে হচ্ছে আমাদের কবিতার ছন্দ ধরে রাখাটা আমাদের খুব গুরুত্বপূর্ণ। ছন্দের সাথে সাথে আমাদের গলার স্কেলটাকেও ধরে রাখতে হবে।
এবার একটা কবিতা আসলে অনেকভাবে আবৃত্তি করা যেতে পারে। আমি আরেকটু ভাবে বলি যে অনেক সময় এখন এই প্রশ্নটা আসতে পারে যে একটা আবৃত্তি করার সময় আসলে কি এতগুলো বিষয় একসাথে মাথায় রেখে কি আবৃত্তি করা সম্ভব? সেটা করতে সে আবৃত্তি চলাকালীন তো সেটা এত কিছু মাথায় রাখা সম্ভব না। আচ্ছা, আমি একটু বুঝিয়ে বলি। সেটা হচ্ছে যে, যে শুরুতে বাইক চালানো শিখতে যায় বা বাইক চালানো শিখে, তার কিন্তু খুব অল্প সময়ের মধ্যে অনেকগুলো প্রসেসের ভেতর থেকে তার যেতে হয়। অনেকগুলো অ্যাক্টিভিটিস করতে হয় তার খুবই অল্প সময়ের মধ্যে। হ্যাঁ? আ চাবি দিয়ে আপনি বাইকটি অন করছেন। আপনি তারপরে হয় কিকার হোক, সেলফ স্টার্ট হোক, আপনি বাইকটা স্টার্ট করছেন। স্টার্ট করে আপনি ক্লাচ ধরছেন, গিয়ার শিফট করছেন, গিয়ার দিলেন। এরপর হচ্ছে আপনি ক্লাচটি আস্তে, আস্তে ছাড়বেন এবং আপনার যে থ্রটল রয়েছে, অ্যাক্সেলারেটর রয়েছে সেটাকে আপনি আস্তে, আস্তে বাড়াবেন। তারপরে বাইকটি চলা শুরু করবে। এটা একেবারে শুরুর দিকের ঘটনা এবং এরপরে প্রতিবারই একটি নির্দিষ্ট গতি আসবে। তারপরে আপনার গিয়ার শিফট করতে হবে। সেই গিয়ার শিফটের সাথে, সাথে আপনার তারপরে থ্রটলটা আস্তে, আস্তে বাড়াতে হবে। এবার এতগুলো প্রসেস কি আসলে একসাথে মাথায় রাখা সম্ভব? এই প্রত্যেকটা বার আমি যখন বাইকটা নিয়ে আমি রাস্তায় যাচ্ছি, মেইন রাস্তায় নেমে গেছি, তখন কি আসলে আমি এতগুলো ব্যাপার মাথায় রাখতে পারবো? বা সেটা কি সম্ভব? সম্ভব না। কি হয়? অনুশীলন, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। কথাটা আমরা কেন বলে থাকি? এই কথাটা আমরা এই জন্যই বলে থাকি যে আপনি প্র্যাকটিস করতে, 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 করতে তখন একটা পর্যায়ে যেয়ে আপনার ব্রেইন খুব দ্রুত রেসপন্স করবে। সে খুব দ্রুত সবকিছু নিতে পারবে। আপনার হাত, পা, আপনার পা যে এক পা ব্রেকে থাকবে, এক পা গিয়ারে থাকবে, এক হাত অ্যাক্সেলারেটরে থাকবে, এক হাত ক্লাচে থাকবে। আপনার হাত পাগুলো অভ্যস্ত হয়ে যাবে তখন। তখন আপনার মনে করে, করে সবকিছু করতে হবে না। তখন আপনার সঠিক স্থানে আপনার সঠিক যায় অঙ্গ-প্রত্যঙ্গটি কাজ করা শুরু করবে। আবৃত্তির ক্ষেত্রেও ঠিক তেমনটাই। আপনার সঠিক অনুশীলনের মাধ্যমে তখন আপনার কণ্ঠ সঠিকভাবে কাজ করবে। কোথায় গেলে তার থেমে যেতে হবে, কোথায় গেলে তার উপরে উঠতে হবে, কোথায় গেলে তার নিচে নামতে হবে, এই কাজগুলো সে একা একাই করবে। কিন্তু এটার জন্য আপনার অনুশীলন প্রয়োজন, প্রচুর পরিমাণে অনুশীলন প্রয়োজন। অনেক বেশি অনুশীলন করতে, 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 করতেই দেখবেন যে আপনার এই কণ্ঠটা এগুলো একটা সময় এগুলো করতে অভ্যস্ত হয়ে গেছে এবং তখন আপনার এত কিছু মাথায় রাখতে হবে না। তখন আপনি হয়তো একটি কবিতা দেখছেন, দেখা মাত্র হয়তো আপনি ওইটা কয়েকবার নিজের মতো করে তখন দেখবেন যে আপনার আবৃত্তি নির্মাণ করা খুব সহজ হচ্ছে। হ্যাঁ? তো সেই পর্যন্ত আপনার কণ্ঠটাকে আপনার সময় দিতে হবে। আপনাকেও সময় দিতে হবে, আপনার কণ্ঠটাকে আপনার সময় দিতে হবে ওই পর্যায়টা পর্যন্ত আসার জন্য। এর ভিতরে তো আপনার নিয়মিত অনুশীলন থাকবেই। এবার হচ্ছে একটু কথা বলি যে একটা আবৃত্তি নির্মাণ আমরা কিভাবে করি বা কিভাবে করব? একটা আবৃত্তি আসলে অনেকভাবে আবৃত্তি করা যায়। হ্যাঁ? এটা যে আবৃত্তিকার তার নিজস্ব একটা স্বকীয়তা থাকে, তার একটা সিগনেচার থাকে, তার নিজস্ব একটা দক্ষতা থাকে, তার মতো করে তার আমি যদি এখন কারোটা কপি করি, তখন কিন্তু হবে কি আমি আমার মধ্যে আমাকে খুঁজে পাবো না। হুম? আবার কিছু, কিছু ব্যাপার একই থাকে। এখন যেটা দ্রুত লয়ের কবিতা সেটা আমি আবৃত্তি করলেও দ্রুত লয়ের কবিতা হবে, সেটা যে আবৃত্তিকারই আবৃত্তি করুক না কেন তার প্রসঙ্গে হচ্ছে দ্রুত, কারণ ওই কবিতাটা সেই ছন্দেই লেখা। তাই না? স্বরবৃত্ত ছন্দে যদি লেখা হয় ওটা কিন্তু দ্রুত লয়ে হবে। তাই তো? এখন হয়তো বলার ঢংটা একেকজনের একেক রকম থাকতেই পারে। এখন আমরা জানি যে ছিপখানে ৩ দাঁড়ে ৩ জন মাল্লা, চৌপর দিনভর দেয় দূরপাল্লা। এখন আমি যদি এই দ্রুত লয়ের কবিতাটাকে বলি, ছিপখান ৩ ধারে ৩ জন মাল্লা, কারণ এই কবিতাটা শুনতে কিন্তু খুবই বাজে শোনাবে। তাই না? তারপরও দেখা যাচ্ছে আজি প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আঁধারে প্রভাত পাখির গান। না জানি কেন রে এতদিনে পরে জাগিয়া উঠিল প্রাণ, ওরে জাগিয়া উঠেছে প্রাণ, ওরে উথলিয়ে উঠেছে বাড়ি, ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগে রুধিয়া রাখিতে নারী। এখন এই কবিতাটা অনেকে অনেকভাবে আবৃত্তি করে, কেউ একটু এভাবে আবৃত্তি করে, কেউ একটু এর থেকে ধীরে আবৃত্তি করে। আজি প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আঁধারে প্রভাত পাখির গান। না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ, ওরে জাগিয়া উঠেছে প্রাণ, ওরে উথলিয়ে উঠেছে বাড়ি, ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী। এভাবে কেউ আবৃত্তি করে।
এখন এক একজনের আবৃত্তির ঢং এক এক রকম, তাই না? এখন আপনার যারটা ভালো লাগে আপনি তাকেই ফলো করতে পারেন, তার মতো করেই আপনি শুরুতে চেষ্টাটা করে নিজেকে আবিষ্কার করার জন্য তো একটা সময় প্রয়োজন আমাদের। তারপরে আমরা যদি বলি, হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে। অনেক ঘুরেছি আমি বিম্বিসার অশোকের ধূসর জগতে, সেখানে ছিলাম আমি। আরো দূর অন্ধকারে বিদর্ভ নগরে আমি ক্লান্ত প্রাণ এক, চারিদিকে জীবনের সমুদ্র সফেন আমারে দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন। এটা আমরা জানি এটা একটা ধিল্লার কবিতা। তারপরে এরকম আর কি এক একটা কবিতার এক এক রকম রস, এক এক রকম ছন্দ, সেটা আপনাকে বুঝতে হবে এবং এটা আরও অ্যাডভান্স লেভেলের। তার আগে শুরুর আগে আপনার কণ্ঠটাকে প্রস্তুত করা, আপনার ভোকাল অর্গ্যানগুলোকে প্রস্তুত করা, সেই কাজগুলো আমাদের খুব বেশি করতে হবে। সেগুলো করে 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 তারপরে আমাদের এই জায়গাটা আমি ভিডিওটা আসলে আমি আবৃত্তির যতগুলো বিষয় আমি আবারও বলছি, এই প্রত্যেকটা বিষয়ের কিন্তু বিস্তর ব্যাখ্যা রয়েছে এবং বিস্তারিত আলোচনা রয়েছে প্রত্যেকটা ব্যাপারের। আমি প্রথম থেকে এই পর্যন্ত যা যা বলে আসলাম আমি কিন্তু সবগুলো খুব অল্প 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 করে ছুঁয়ে গেছি, আমি কিন্তু কোনোটা বিস্তারিত বলিনি, তাই ভিডিওটি কত বড় হয়ে গেছে। কিন্তু যাদের আপনার সত্যিকারের আপনাদের আবৃত্তি শেখার ইচ্ছা আছে কিন্তু আপনারা আবৃত্তি করতে চান, যদি সঠিক কোনো প্রশিক্ষকের নিকট থেকে আবৃত্তি আপনারা সেখান থেকে যদি আপনারা প্রশিক্ষণ নেন তাহলে তো খুবই ভালো। আর যদি নিজে নিজে শিখতে চান, না আমি নিজেই কারণ হচ্ছে আমি যদি দেখা যাচ্ছে আমি ইউটিউবে যখন ভিডিও দেখছি আমি একসাথে অনেকজনের ভিডিও দেখতে পাচ্ছি, আমি অনেকজনের উপস্থাপনা একসাথে শুনতে পাচ্ছি, বেসিক ব্যাপারগুলো তো মিল থাকবেই কিন্তু এক একজনের বলার ধরন হয়তো এক এক রকম, যেটা আপনার ভালো লাগে আপনি তারটাই আপনি ফলো করতেই পারেন। যেহেতু আমি প্রত্যেকটা বিষয়ে অল্প অল্প করে ছুঁয়ে গেছি, প্রত্যেকটা বিষয়ের বিস্তর আলোচনা রয়েছে, আমার অনুরোধ থাকবে আপনাদের প্রতি, যারা আবৃত্তি সত্যিকার অর্থে শিখতে চান আপনার নিজ দায়িত্বে এই বিষয়গুলো সম্পর্কে জেনে নেবেন। আপনার নিজ আগ্রহ যখন আপনি সেটা জানবার চেষ্টা করবেন, সেখানে আপনার সময় থাকবে, পরিশ্রম থাকবে, যার কারণে ওই জানাটা আপনার ভেতরে না একটা দীর্ঘস্থায়ী প্রভাব ফেলবে। ঠিক আছে, আজকে এমনিতেই ভিডিও অনেক বড় হয়ে গেছে, আর বেশি বড় করতে চাচ্ছি না। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে আবার যদি কখনো সেরকম সুযোগ হয়, মনে হয় আবার হয়তো এইসব কোনো বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আজকে এই পর্যন্তই। শুভরাত্রি।